একটা স্ফুলিঙ্গ আর তা থেকেই মধ্যপ্রাচ্যে শুরু হওয়া একটা সংঘাতের আগুন ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। এটা ইরান ইসরায়েল সংকটের গল্প। এমন একটা যুদ্ধ যা শুধু মিসাইল দিয়ে লড়া হচ্ছে না, বরং একই সাথে তিনটি একদম আলাদা আর জটিল ফ্রন্টেই যুদ্ধটা চলছে। দেখুন, যে কোনো সংঘাতের আসল মূল্য তো সাধারণ মানুষকেই দিতে হয়, তাই না? আর ঠিক সেখান থেকেই আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করছি। এই যে ছবিটা দেখছেন, এটা ধ্বংসস্তূপের মধ্যে কাজ করতে থাকা ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির ভলেন্টিয়ারদের। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস বা IFRCর মতে এই ভয়াবহ পরিস্থিতিতে এর মধ্যেই 5,85,000-এরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই পরিস্থিতিটা তৈরি হলো কিভাবে? এটা বুঝতে হলে চলুন একটু জুম ইন করে একেবারে সংঘাতের কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক আর দেখি ঠিক কি ঘটেছিল। ঘটনাগুলো কিন্তু খুব দ্রুত ঘটেছিল। 13ই জুন ইরানের অবকাঠামোতে ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শত্রুতার শুরু। ঠিক 5 দিন পরেই পুরো দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যায়। এরপর 21শে জুন পরিস্থিতিটা নাটকীয়ভাবে পাল্টে যায় যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে। আর তার ঠিক পরের দিনই ইরান এমন একটা পদক্ষেপ নেয় যা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। দেশটির সংসদ হরমুজ প্রণালী বন্ধ করার পক্ষে ভোট দেয়। ভাবুন, মাত্র কয়েকদিনের ব্যবধানে একটা আঞ্চলিক সংঘাত একটা গ্লোবাল সংকটে পরিণত হলো। আর এই সংঘাতের প্রভাব কিন্তু কোনো একটা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল না। IFRCর এই ম্যাপটা দেখলেই এর ব্যাপকতাটা পরিষ্কার বোঝা যায়। রাজধানী তেহরান থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত দেশের 18টা প্রদেশ সরাসরি হামলার শিকার হয়েছে। এটা ছিল একটা দেশব্যাপী সংকট। আচ্ছা, ভৌগোলিক প্রেক্ষাপট তো বোঝা গেল। এবার চলুন প্রথম ফ্রন্টের দিকে নজর দিই। ইরানের সীমানার ভেতরে যে ভয়াবহ মানবিক সংকটটা তৈরি হয়েছে সেটা দেখা যাক। সংখ্যাগুলো শুনলে শিউরে উঠতে হয়। ইরানি কর্তৃপক্ষ 220 জনেরও বেশি মৃত্যুর খবর নিশ্চিত করেছে, কিন্তু এর থেকেও মর্মান্তিক তথ্য হল হতাহতদের 90%-এরও বেশি সাধারণ বেসামরিক নাগরিক। শহরাঞ্চলের যুদ্ধের এটাই তো সবচেয়ে ভয়াবহ বাস্তবতা। আর এর জবাবে প্রয়োজনের পরিধিও কিন্তু বিশাল। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ আর ইরানি রেড ক্রিসেন্ট একসাথে মিলে প্রায় 2 লক্ষ মানুষকে টার্গেট করেছে, যাদের তাৎক্ষণিক জীবন রক্ষাকারী সহায়তা দরকার। এত বড় একটা ত্রাণ কার্যক্রম চালাতে গেলে তো অনেক টাকারও দরকার, তাই না? IFRC তাদের জরুরি তহবিল থেকে প্রাথমিকভাবে 10 লক্ষ সুইস ফ্রা বরাদ্দ করেছে, যা দিয়ে আগামী 9 মাসের কার্যক্রম চালানো হবে। কিন্তু এটা একটা দীর্ঘ আর ব্যয়বহুল ত্রাণ কার্যক্রমের কেবল শুরু। আর যারা একদম মাঠে নেমে কাজ করছেন তাদের সাহসের কথা তো বলতেই হয়। অনুসন্ধান আর উদ্ধারকারী দলগুলো একদিকে ক্রমাগত বিমান হামলার হুমকি, অন্যদিকে ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামোর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। আর দুঃখজনকভাবে এই বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে গিয়ে ইরানি রেড ক্রিসেন্টের 4 জন উদ্ধারকারী প্রাণও হারিয়েছে। মানে এই মানবিক সহায়তারা কিন্তু বহুমুখী। এটা শুধু ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধার করার মধ্যেই সীমাবদ্ধ নেই। ইরানি রেড ক্রিসেন্ট জরুরি চিকিৎসা সেবা দিচ্ছে, মানসিক সাপোর্ট দিচ্ছে, যারা ঘরবাড়ি হারিয়েছে তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করছে এবং আরও যা মৌলিক জিনিসপত্র দরকার সব কিছুই সরবরাহ করছে। মানে একটা জটিল সংকট সামাল দিতে এটা একটা ব্যাপক আর সমন্বিত প্রচেষ্টা। এই প্রথম ফ্রন্ট মানে মানবিক সংকটটা সত্যিই হৃদয়বিদারক। কিন্তু এখান থেকেই একটা বড় প্রশ্ন উঠে আসে। একটা আঞ্চলিক সামরিক সংঘাত কিভাবে পুরো বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করার হুমকি দিতে পারে? আর এটাই আমাদের নিয়ে আসছে দ্বিতীয় ফ্রন্টে। এবার আমরা তেহরানের রাস্তা থেকে জুম আউট করে সোজা চলে যাব গ্লোবাল শিপিং লেনে আর দেখব যে এই সংঘাতটা বিশ্ব অর্থনীতিতে ঠিক কী ধরনের প্রভাব ফেলছে। এই অর্থনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুকে মাত্র 2টো শব্দে বলে ফেলা যায়: হরমুজ প্রণালী। ভাবুন তো, এই সরু জলপথটা আসলে সারা বিশ্বের এনার্জি সাপ্লাইয়ের জন্য একটা লাইফলাইনের মতো। বিশ্বের মোট তেল চালানের প্রায় 20%, মানে 5 ভাগের 1 ভাগ, প্রতিদিন এই প্রণালী দিয়েই যাতায়াত করে। তাহলে এই লাইফলাইনে যদি কোনো সমস্যা হয় তখন কি ঘটবে? এই চার্টটা দেখলে ব্রেন্ট ক্রুড তেলের দামের ওপর এর সম্ভাব্য প্রভাবটা বোঝা যাবে। সামান্য কোনো বাধা এলেই দাম ব্যারেল প্রতি $150 পৌঁছে যেতে পারে। আর যদি প্রণালীটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো কথাই নেই, দাম ব্যারেল প্রতি $250 উঠে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতির জন্য একটা বিপর্যয় ডেকে আনবে। তেলের দাম বাড়াটা তো কেবল শুরু। এটা হলো ডমিনো এফেক্টের প্রথম চাল। এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়বে, জিডিপি গ্রোথ কমে যাবে, শিপিং রুটগুলোতে সমস্যা হবে, বিনিয়োগকারীরা আস্থা হারাবে, আর যে দেশগুলো আমদানিকৃত জ্বালানির উপর নির্ভর করে তারা প্রচণ্ড চাপের মুখে পড়বে। সুতরাং মূল কথা হলো, এটা শুধু তেলের দামের বিষয় নয়, এটা পুরো বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতার প্রশ্ন।
আমরা জমিনের যুদ্ধ দেখলাম, বিশ্ব অর্থনীতির যুদ্ধও দেখলাম। এখন চলুন শেষবারের মতো জুম আউট করে তৃতীয় ফ্রন্টটাতে যাই, বিশ্ব মঞ্চের শব্দ আর ন্যারেটিভের যুদ্ধ, যেটা চোখে দেখা যায় না কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী। এই সংকটে দেখুন 3টে বড় দেশ ইরান, রাশিয়া আর চীন একসাথে মিলে একটা গ্লোবাল ন্যারেটিভ বা আখ্যান তৈরি করার চেষ্টা করছে। তাদের প্রত্যেকের বার্তাটা একটু আলাদা, কিন্তু লক্ষ্য একটাই। খেয়াল করে দেখুন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগী বলছে, রাশিয়া তাদের বিরুদ্ধে ইরান বিরোধী হিস্টিরিয়া তৈরির অভিযোগ করছে, আর চীন সরাসরি নাম না নিয়েও বিশেষ প্রভাবসম্পন্ন দেশগুলোর সমালোচনা করছে, যা যে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই ইঙ্গিত তা স্পষ্ট। ইরানের বার্তাটা একদম সোজাসাপটা, কোনো রাগঢাক নেই। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্ধৃতিটা পরিষ্কার করে দিচ্ছে যে তারা কাকে দায়ী করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইসরায়েলের পক্ষে আগ্রাসন চালানো অসম্ভব। তারা আসলে এই সংঘাতকে ইরান বনাম ইসরায়েল হিসেবে দেখাচ্ছে না, বরং ইরান বনাম ইসরায়েল মার্কিন অক্ষ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে রাশিয়া কিন্তু একটা পুরনো চাল চালছে, পারমাণবিক বিপর্যয়ের ভয় দেখানো। এই হামলাকে বিশ্বের জন্য মহাপ্রলয়ের কারণ হিসেবে দেখিয়ে তারা ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, আর পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে নিজেদেরকে যুক্তির কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। এটা একটা বেশ শক্তিশালী আর উদ্বেগজনক কৌশল। তাহলে এই সব আখ্যানগুলোকে একসাথে করলে আমরা কি দেখতে পাই? একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট। 3টি দেশই সংকটকে উস্কে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষারোপ করতে একমত, তবে তাদের কৌশলগুলো আলাদা। ইরান প্রতিশোধ আর সামরিক শক্তির ওপর জোর দিচ্ছে, রাশিয়া ভয় তৈরি করতে পারমাণবিক হুমকি ব্যবহার করছে, আর চীন নিজেকে একজন শান্ত কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে দেখাচ্ছে, আর আমেরিকানদের বেপরোয়া আচরণের বিপরীতে নিজেদেরকে দাঁড় করাচ্ছে। আর এটাই আমাদের শেষ কিন্তু অমীমাংসিত একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমরা এমন একটা সংঘাত দেখলাম যা ইরানের শহরে বোমা ফেলে লড়া হচ্ছে, গ্লোবাল শিপিং লেনে অর্থনৈতিক অবরোধ তৈরি করে লড়া হচ্ছে, আবার বিশ্বজুড়ে একজোট হয়ে প্রচারণার মাধ্যমেও লড়া হচ্ছে। যখন একটা সংকট একই সাথে এতগুলো ফ্রন্টে চলে, তখন সেই যুদ্ধক্ষেত্রের আসল শেষটা কোথায়?